নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। 5টার 5 নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। আর 5টার 5 আজকে অস্বস্তির কথা বলবো। অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী, তাকে তো পুলিশ হাজিরা দিতে বলেছে, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, ডেডলাইনও এড়িয়ে যাচ্ছেন। অরূপ বিশ্বাস কোথায়, উত্তর জানার চেষ্টা করব অবশ্যই আমরা। তার বাড়ি, অবশ্যই পুলিশ স্টেশন, সব দিকেই আমাদের নজর থাকবে। অস্বস্তি আরও এক জায়গায়। অনন্যা বন্দ্যোপাধ্যায় মুকুন্দপুরে যে তার অফিস রয়েছে, পার্টি অফিস, ওয়ার্ড অফিস রয়েছে, সেখানে তো একেবারে বিলাসিতার আসর, ফুর্তির জায়গা কি নেই? মেকআপ রুম থেকে শুরু করে আরও অনেক কিছু, যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। সেই ছবি অবশ্যই দেখাবো। অভিষেক, অস্বস্তি, চরম অস্বস্তি। চক্রবর্তী অভিষেক গতকাল সিআইডি ডেকেছিল, 8.5 ঘন্টা হয়েছে, আজকে এখনো পর্যন্ত 6 ঘন্টা হয়ে গিয়েছে। ইডি দপ্তরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কপালে কি রয়েছে? সুরক্ষা কবচ তার নেই। কি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে জানাবো তো অবশ্যই। এই 3 খবরের দিকে আমাদের নজর থাকবে। তবে শুরুতেই প্রাক্তন মন্ত্রীর কথা বলি। ডেডলাইন শেষ, অরূপ বিশ্বাস কোথাও নেই। সকাল 11টার সময় অরূপ বিশ্বাসের ডেডলাইন একেবারে শেষ হয়ে গিয়েছে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে কোথাও দেখা যাচ্ছে না। মেসি কাণ্ডে পুলিশের চাপ খেয়ে তাহলে তিনি কি লুকিয়ে পড়েছেন? হাজিরা না দিয়ে কোথায় লুকিয়ে অরূপ বিশ্বাস? মেসির অনুষ্ঠানে টিকিট জালিয়াতির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। মেসি কাণ্ডে পুলিশের সামনে তিনি হাজিরা দেননি। গত 5 এবং 8ই জুন 2 দফায় তাকে তলব করা হয়। ভোটের আগে 12টা গাড়ি নিয়ে যিনি ঘুরতেন, সেই অরূপ বিশ্বাস এখন কোথায় ঢুকে পড়েছেন? কোন গর্তে তিনি রয়েছেন? রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কোথায়? তিনি কেন সর্বসমক্ষে আসতে ভয় পাচ্ছেন? এর আগে তো মেডিকেল গ্রাউন্ডে তিনি সময় চেয়েছিলেন, যদিও সেই সময় দেওয়া হয়নি। 2 দিন সময় দেওয়া হয়েছিল, সেই ডেডলাইন শেষ। মন্ত্রীর কোনো খোঁজ নেই। এই বিষয় নিয়ে আমরা জানবো অবশ্যই। আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের 3 প্রতিনিধি রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপডেটও আপনাদেরকে দেবো অবশ্যই। তবে অবশ্যই জানাতে হচ্ছে এই মুহূর্তে একেবারে বিধাননগর উত্তর থানা থেকে আমাদের সঙ্গে রয়েছেন সৌমেন, এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাসের নিউ আলিপুরের যে বাড়ি, সেখান থেকে অয়ন আমাদের সঙ্গে রয়েছেন। এবং পিয়ালির কাছ থেকে আমি আপডেট নেব অবশ্যই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে ইডির জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, আমি প্রথমে সৌমেন তোমার কাছে যাই। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তাকে দেখা যাচ্ছে না। বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, ডেডলাইন পেরিয়ে আরও খানিকটা সময় চলে গিয়েছে। প্রাক্তন মন্ত্রীর তরফ থেকে কোনো রকম কোনো বার্তা কি এসেছে? দেখো, একদমই তাই। 3বার নোটিশ কিন্তু তিনি এড়িয়ে গেলেন। যেমনটা তুমি বলছিলে, 5 তারিখ, তারপরে 8 তারিখ, এবং আজকে সর্বশেষ নোটিশ যখন দেওয়া হয়েছিল, 48 ঘন্টা সময়সীমা দেওয়া হয়েছিল। আজ দুপুর 1টা পর্যন্ত কিন্তু 48 ঘন্টা কমপ্লিট হয়েছিল। যেমনটা আশা করা গিয়েছিল যে বিধাননগর দক্ষিণ থানায় হয়তো তিনি আসবেন এবং তদন্তকারী অফিসার যারা রয়েছে তাদের মুখোমুখি হবেন। কিন্তু সেই সময় পার হয়ে গিয়েও প্রায় 4 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। এখনও পর্যন্ত বিধাননগর দক্ষিণ থানায় কিন্তু প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি কিন্তু এসে হাজিরা দেননি। এবং এখন দেখার বিষয়, যারা তদন্তকারী অফিসার রয়েছে এবং বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়, কারণ এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম সিদ্ধান্ত তাদের তরফ থেকে জানানো না হলেও কিন্তু যেমনটা মনে করা হচ্ছে যে কোনো বৈঠক তারপরেই কিন্তু সিদ্ধান্ত হতে পারে যে পরবর্তী কোনো নোটিশ দেওয়া হবে নাকি কোনো সার্চ হবে এবং কি নির্দেশিকা আসে, এবং সেটাই এখন দেখার বিষয়। কারণ এখনও তোমায় বলবো যে দুপুর 1টার সময় কিন্তু 48 ঘন্টা কমপ্লিট হলেও এখনও পর্যন্ত প্রাক্তন মন্ত্রী তিনি কিন্তু হাজিরা দেননি বিধাননগর দক্ষিণ থানায়। এবং তার এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তার কি জবাব নেওয়া হবে, সেটা কি আরো করা হতে পারে? কি মনে হচ্ছে, ছোট্ট করে বলো। দেখো এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে 3বার কিন্তু প্রাক্তন মন্ত্রী তিনি কিন্তু থানায় হাজিরা কিন্তু এড়িয়েছেন। এবং এখন দেখার বিষয় যে 4র্থবার তারা কি সিদ্ধান্ত নেয় এবং তাকে কি নোটিশ ধরানো হবে নাকি অন্য কোনো পদক্ষেপ নেবে, এবং সেটি কি কড়া পদক্ষেপ হবে কিনা, সেইগুলো কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেয় সেই দিকেই কিন্তু তাকিয়ে সকলে। একদমই সময় তুমি আমাদের সঙ্গে থাকো। প্রাক্তন মন্ত্রী মশাই কোথায় রয়েছেন? তার বাড়িতে কি রয়েছেন? তিনি কোথায়? আমরা সেটাই জানার চেষ্টা করি, কথা বলি। তার নিউ আলিপুরে বাড়ির সামনে থেকে অয়ন আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, তোমার কাছে কি খবর রয়েছে? কোথায় রয়েছেন অরূপ বিশ্বাস? একদমই তাই। আমার সহকর্মী সৌমেন যে বিষয়টা একেবারে বিধাননগর দক্ষিণ থানা থেকে তুলে ধরছিল, এবং আমার পিছনে দেখতে পাচ্ছ নিউ আলিপুরের যে বাড়ি,
নিউ আলিপুরের এই বাড়িতে একটা সময় একেবারে অরূপ বিশ্বাস থাকতেন, কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু এই বাড়িতেও কিন্তু তার কোনো হদিশ নেই অরূপ বিশ্বাসের। এবং বাড়ির গেটে যে নোটিশের কথা আমরা বলছিলাম, একের পর এক নোটিশ, সেই নোটিশ কিন্তু এখনো পর্যন্ত সাঁটা রয়েছে। এই বাড়ির যে দরজা, সেই দরজায় কিন্তু নোটিশ পরপর একেবারে বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে যে নোটিশ বেড়ে দেওয়া হয়, এই নোটিশ কিন্তু একেবারে তার বাড়ির দরজায় লাগানো রয়েছে। কিন্তু কোথায় অরূপ বিশ্বাস, কোথায়, সেই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। কারণ আজকে তৃতীয় নোটিশের একটা অবধি সময় ছিল, তার ডেডলাইন ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। যারা স্থানীয় যারা মানুষজন এবং তারা কিন্তু যারা একেবারে রয়েছেন আশেপাশের যারা মানুষজন, তাদের সঙ্গেও একটু কথা বলার চেষ্টা করব। একেবারে আমি আমার চিত্র সাংবাদিক অরিন্দম সরকারকে একটু নিয়ে আসতে বলবো। স্থানীয় যারা মানুষজন, এই যে বাড়ির সামনে তো আপনারা মাঝে বসে থাকে, এই বাড়িতে কখনো অরূপ বিশ্বাসকে রেখেছেন? আজকে এই বেশ কয়েকদিন যবে থেকে ধরপাকড় চলছে? না, দেখিনি। ওই ইলেকশনের পর দিয়ে দেখা যায়নি। এই বাড়িতে আসছে না, একদমই আসছে না। একটু আরো একজনের কাছে আসি, যে এই বাড়িতে অরূপ বিশ্বাসকে রেখেছেন? আমি জানি না, আমি তো এখানে থাকি না, আমি অন্য জায়গায় থাকি। যখন এসছেন আপনার? আমি দেখিনি আমি। দেখো আশেপাশের মানে মানুষজন কিন্তু তারা বলছেন এক্ষেত্রে যে একটা যখন বিষয় বোঝা এই যাচ্ছে, অয়ন, মঙ্গল কুটিরে থাকলে যে মঙ্গল হবে না প্রাক্তন মন্ত্রী তিনি বুঝে গিয়েছেন, তাই আত্মগোপন করেছেন। একদমই তাই। মঙ্গল কুঠিরে থেকেও কিন্তু মঙ্গল যে হবে না সেটা কিন্তু ইতিমধ্যেই বোঝা গিয়েছে। তার বাড়িতেও কোনো হদিশ নেই। পরপর 3বার নোটিশ ইতিমধ্যে বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং সে তার কিন্তু কোনো মতে দেখা নেই। আজকে সকালবেলাতে একবার আমরা বর্তমান ক্রীড়ামন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছিলাম যে একদমই, আমি সেই বক্তব্য শোনাবো। বর্তমান ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাত তিনি কি বলছেন শোনাই। অয়ন, তোমায় ধন্যবাদ। মানে এত ভয় কিসের আমি বুঝতে পারছি। মানে জাস্ট 10 টাকার জলের বোতল 200 টাকায় বেচেছে, 1000 টাকার টিকিট 15,000 টাকায় বেচেছে। খুব তো মেসিকে বগলদাবা করে বলপূর্বক নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তখন মনে হয়নি যে আইনের ঊর্ধ্বে কেউ হতে পারে না। অরূপ বিশ্বাস কোনো স্পেশাল ট্রিটমেন্ট, স্পেশাল এক্সেপশন হতে পারে না এবং হবেও না। এবং যদি তিনি আইনের ঊর্ধ্বে মনে করেন, তাহলে আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়া সেটা যারা ইনভেস্টিগেটিং অথরিটি তারাই নেবেন। আর এবার বলতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল 8.5 ঘন্টার যে তাকে জিজ্ঞাসাবাদ পর্ব, অনেক উত্তর কিন্তু পাওয়া যায়নি। সেক্ষেত্রে হয়তো আগামী সময় তাকে আবারও ডেকে পাঠানো হতে পারে। তবে আজ তিনি ইডি দপ্তরে রয়েছেন। ঠিক 11টা বাজতে 4 মিনিট আগে তিনি সিজিও কমপ্লেক্সে ঢুকে যান। তারপর থেকে তাকে একেবারে টানা জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এখনো পর্যন্ত প্রায় 5 ঘন্টা 6 ঘন্টার বেশি সময় হয়ে গেল। তিনি এখনো পর্যন্ত কড়া প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের হাজিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে কালীঘাটের যিনি কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তার যে ভয়েস রেকর্ড, যা স্যাম্পল টেস্ট করা হয়েছিল, সেখানে কোন এক ব্যক্তির সঙ্গে তিনি কথা বলেছিলেন সেইটা, এবং সেই সঙ্গে লিপস অ্যান্ড বাউন্সে টাকা ঢুকেছিল, সেই টাকার হিসেব, তার উৎস কি, এই সবটা নিয়েই কিন্তু আজকে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কার্যত চক্রবুহে, কখনো তাকে সিআইডি ডাকছে, কখনো তাকে ইডি ডাকছে। আগামীকাল তার আবারও সিআইডিতে হাজিরা দেওয়ার কথা রয়েছে, কারণ সেই ডিজে মামলা, একের পর এক মামলায় এই মুহূর্তে চাপে একেবারে জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে ইডি দপ্তর সূত্রে, আর কি খবর পাওয়া যাচ্ছে, পিয়ালির কাছ থেকে জেনে নি। পিয়ালি, কি চলছে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের ভেতরে? শুক্লা, তুমি যেহেতু অরূপ বিশ্বাসের প্রসঙ্গ নিয়ে দুজন প্রতিনিধির কাছে জানছিলে, তোমাকে আরও একটা বিষয় আমি একটু জানিয়ে দিই। অরূপ বিশ্বাস কিন্তু শুধুমাত্র যে পুলিশের নোটিশটাকে ভায়োলেট করছে সেটা নয়, কলকাতা হাইকোর্টের কিন্তু নির্দেশ দিয়েছিল অরূপ বিশ্বাসকে যে তার বিরুদ্ধে কোয়ার্টশিপ অ্যাকশন নেওয়া যাবে না, কিন্তু তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। ফলে সেই নির্দেশের পরেও পুলিশ তাকে নোটিশ পাঠালো, তারপরেও তিনি হাজিরা দিলেন না। এক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারে যে কোয়ার্টশিপ অ্যাকশন না নেওয়ার কথা কলকাতা হাইকোর্ট বলেছে, অথচ তাকে নোটিশ পাঠানো হলো, তিনি হাজিরা দেননি। ফলে সেই দিক থেকে অরূপ বিশ্বাসের আরও বিপদ বাড়ছে, এটা বলা যায়। এবার তোমার দ্বিতীয় প্রসঙ্গে আসি। আমি এখনও সিজিও কমপ্লেক্সে রয়েছি, তোমাকে ছবিটা দেখাবো। সিজিও কমপ্লেক্সে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক 11:04 আগে এখানে এসেছিলেন এবং এখনও পর্যন্ত 6 ঘন্টা অতিবাহিত হয়েছে তার লাগাতার, মানে মাঝখানে কিন্তু কোনো রকম কোনো ব্রেক দেওয়া হয়নি এবং লাগাতারভাবে তার কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। এবং তুমি জানো যে এই মামলাতে আগেই কিন্তু অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছিল, তার কোম্পানির নাম জড়িয়েছিল, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তার কোম্পানিতে যে কোটি কোটি টাকা জমা হয়েছে, নগদে জমা হয়েছে বলে অভিযোগ, যে লিপস অ্যান্ড বাউন্সের 2012 থেকে 14 পর্যন্ত তিনি সিইও ছিলেন, সেই সমস্ত বিষয়গুলোকেই কিন্তু আজকে সামনে রেখে তদন্তকারী অফিসাররা তাকে টানা জিজ্ঞাসাবাদ করছেন। এর আগে তার অফিসে, লিপস অ্যান্ড বাউন্সের অফিসে আমরা দেখেছিলাম তল্লাশি চালিয়ে কয়েক হাজার যে নথি সেখান থেকে তারা বাজেয়াপ্ত করেছিলেন, এবং তারা চার্জশিটেও উল্লেখ করেছিলেন যে এই লিপস অ্যান্ড বাউন্সের যে কোম্পানি, সেখানে কোটি কোটি টাকা সেখানে ট্রানজাকশন হয়েছে, এবং সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কোম্পানির সঙ্গে একটা আর্থিক লেনদেন, যেটা অনুমান তদন্তকারীদের প্রাথমিক নিয়োগের থেকে প্রাপ্ত টাকা, যেটা ঘুরপথে সুজয় কৃষ্ণ ভদ্রের কোম্পানি থেকে পরবর্তী সময় লিপস অ্যান্ড বাউন্সে পৌঁছায়। ফলে সেই বিষয়গুলোকে সামনে রেখেই 6 ঘন্টা কেটে গেছে, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জিজ্ঞাসাবাদ কিন্তু চলছে। এই জিজ্ঞাসাবাদ পর্ব থেকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ পিয়ালি আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রী, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ইডি হাজিরা নিয়ে তার কি বক্তব্য অবশ্যই শোনাবো, এবং সেই সঙ্গে শান্তনু সেন, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ, তিনি বা কি বলছেন, পর শোনায় দুটো বক্তব্য। যেখানে যত ঘোটালা মানে দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায়, নিচ থেকে উপর অবধি সব জায়গায় ওনাদের হাত আছে, পার্টির হাইকমান্ডের হাত, সব সুবিধা ওনারা নিয়েছেন, নাহলে বন্ধ করেননি কেন? সব জানতেন। নেতারা দিনের পর দিন জেলে যাচ্ছে, ওনারা চুপ আছেন, পার্টি থেকেও বহিষ্কার করেননি। তো সেই জন্য সমর্থন তো ছিলই সব জায়গায়। যেমন যেমন তথ্য আসবে আইন সেরমভাবে এগোবে। দেশের মানুষ আশা করে এরা নিরপেক্ষভাবে তদন্ত করবে, কারোর দ্বারা ইন্সপায়ার্ড বা কারোর দ্বারা প্রভোক্ত হবে না। এই বাংলায় নতুন সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্থাপিত হওয়ার পর পুলিশ প্রশাসন এবং তদন্তকারী সংস্থাকে দেখে মনে হচ্ছে তারা নিরপেক্ষভাবে তদন্ত করার চেষ্টা করছে। সত্য উদ্ঘাটিত হোক, একজনও নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, আর সত্য উদ্ঘাটনের মধ্যে দিয়ে যদি প্রকৃত দোষী কেউ থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেন গৃহীত হয়। আর এবার অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো। মুকুন্দপুর সরকারি ওয়ার্ড অফিস, সেটা কার্যত একেবারে ফুর্তির আসর, ফুর্তির জায়গা বলা যেতেই পারে, কারণ সেখান থেকে এমন কিছু কিছু জিনিস উদ্ধার হচ্ছে যা থাকার কথা নয়। তার মধ্যে অবশ্যই রয়েছে কন্ডোম, বেশ কিছু ফাইল, কার থেকে কত টাকা নেওয়া হয়েছিল, সেই টাকা নিয়ে কি করা হয়েছিল সেই সংক্রান্ত একটা চার্ট রয়েছে। এইগুলো দাবি করা হচ্ছে যে সেই চার্টে কার থেকে কত টাকা নেওয়া হয়েছিল, কি চাকরি দেওয়া হয়েছিল, সেই রেট চার্ট। আর সেই সঙ্গে এই অফিসে যিনি বসতেন, যেমনটা বলছিলাম, অনন্যা বন্দ্যোপাধ্যায়, 3তলা অফিস, কাউন্সিলরের ব্যক্তিগত মেকআপ রুমও সেখানে রয়েছে। একেবারে ফুর্তির জায়গা, সেটা বোঝা যাচ্ছে। আর সেই রেড চার্টও আপনাদেরকে খানিকক্ষণের মধ্যেই আমরা দেখালাম, দেখতে পাচ্ছেন কি নেই সেখানে। ত্রাণের জিনিসপত্র তো ছড়িয়ে রয়েছে, সেই সঙ্গে রয়েছে রেড চার্ট, আর সঙ্গে রয়েছে কন্ডোম, দেখতে পাচ্ছেন সেই ছবি, আর রয়েছে মেকআপ রুম। আমাদের প্রতিনিধি রনয় ঠিক কি পাঠিয়েছেন, কি প্রতিবেদন তুলে দিয়েছেন, ত্রাণের সামগ্রী ভুরি ভুরি রয়েছে, আসুন দেখাই। সরকারি ত্রাণ সামগ্রী একেবারে ভুরি ভুরি এখানে জমায়েত রয়েছে বা মজুদ রয়েছে। পাখা পড়ে রয়েছে, পাশে রয়েছে প্রচুর চেয়ার, বালতি, বেশ কিছু ফাইলপত্র, এমনকি টাকা পয়সাও পর্যন্ত রয়েছে। পাশে আরও একটা ঘর দেখা যাচ্ছে, সেই ঘরের ভেতরেও যাব। এখানে যে সামনে যে আলমারিটা দেখা যাচ্ছে পড়ে রয়েছে, সেই আলমারির উপরে কন্ডোমের প্যাকেট পর্যন্ত পড়ে রয়েছে। এখানে যারা রয়েছেন অভিযোগ করছেন যে এই যে ত্রাণ সামগ্রী কাউকেই দেওয়া হয় না, শুধুমাত্র পার্টির লোকজন পেত, অর্থাৎ যারা তৃণমূল করত। শুধু তাই নয়, এই ত্রাণ সামগ্রী বাইরের দোকানগুলিতে বিক্রি পর্যন্ত করে দেওয়া হতো বলেও অভিযোগ। শুধু যে এই ঘরটা তাই নয়, নিচের দিকের যে ঘর, ওপরের ফ্লোরে, সেখানেও কিন্তু ত্রাণ সামগ্রী পড়ে রয়েছে। অভিযোগ, বেশ কিছু ফাইলপত্র উদ্ধার হয়েছে, সেই ফাইলপত্রে লেখা রয়েছে কাকে কত টাকা দেওয়া হয়েছে, কার থেকে কত টাকা নেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা ব্যানার্জির বিরুদ্ধে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে রনয়, কলকাতা। এখানে শেষ নয়, যেমনটা বলছিলাম, অনেক কিছু রয়েছে যা থাকার কথা নয়। তার মধ্যে অবশ্যই রয়েছে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত মেকআপ রুম, এই অফিসেই 3তলায়, দেখাই। 109 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিস, অর্থাৎ সরকারি ওয়ার্ড অফিস, সেই সরকারি ওয়ার্ড অফিস থেকে উদ্ধার হচ্ছে এই ধরনের লক্ষ টাকার ঝাড়বাতি, অর্থাৎ কয়েক লক্ষ টাকা দাম এই ঝাড়বাতির। এখানে দেখা যাচ্ছে একটা রুম, যেই রুমটাকে বলা হচ্ছে মেকআপ রুম। এখানে নাকি মেকআপ করা হতো, এমনটাই অভিযোগ। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ। দেখা যাচ্ছে সামনে আয়না রয়েছে, অর্থাৎ এখানে যে মেকআপের যে জিনিসপত্র থাকে সেই সমস্ত জিনিসপত্রের মধ্যে একটা দেখা যাচ্ছে পড়ে রয়েছে, এবং একাধিক শাড়ি থেকে শুরু করে জামা কাপড়
কাপড় থেকে শুরু করে অনেক জিনিসপত্র রয়েছে। সঙ্গে দেখা যাচ্ছে টিভি, সোফা, অর্থাৎ বসার জায়গা থেকে শুরু করে নানান সামগ্রী রয়েছে। সরকারি ওয়ার্ড অফিসে শুধু যে মেকআপ রুম তাই নয়, পাশে দেখা যাচ্ছে একটা যেখানে খাট রয়েছে, আলমারি রয়েছে এবং একই সঙ্গে কন্ডোম পর্যন্ত পড়ে থাকতে দেখা গেছে, যে ছবি আমাদের জি24 ঘন্টার ক্যামেরায় ধরা পড়েছে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে রনয়, কলকাতা। সরকারি ওয়ার্ড অফিসের এইগুলোর কাজ কি, এই প্রশ্নটা উঠছে। সাধারণ মানুষ যখন এই প্রশ্ন তুলতে শুরু করে দিচ্ছেন মুকুন্দপুরের এই ছবি দেখার পর, তখন এই অনন্যা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলর তিনি কোথায়? তিনি পুরসভায়। মুখ্যমন্ত্রী যে প্রত্যেককে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে, সেখানেই তিনি পৌঁছে যান। সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন উন্নয়নের স্বার্থে। সেই জায়গায় অনন্যা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কিন্তু তার আগেই তার মুকুন্দপুরের সরকারি যে ওয়ার্ড অফিস, সেখানে একেবারে ফুর্তির আসর। কি নেই সেখানে, দেখালাম আপনাদেরকে সেই ছবি। বিজেপি নেতা এবং অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়, তার এই বিষয়ে নিয়ে কি বক্তব্য, তিনি কি বলছেন শোনাবো। দায়িত্বশীল কাউন্সিলর, মানে যা যা জিনিস ঘরে করতে হয় বা অন্য জায়গায় করতে হয় সেটা উনি অফিসেই করতেন, সেই কারণেই ওসব পাওয়া গেছে। এরকম দায়িত্বশীল দায়িত্ববান কাউন্সিলর যত বাড়বে তত দলের অবস্থা ওরকম হবে। আমি তো অবাক হয়ে গেলাম যে প্রমোটার পিছু রেট চার্ট, আশেপাশে যত বেসরকারি হসপিটাল আছে তাদের আলাদা আলাদা রেট চার্ট। ওনার জীবনটাই তো রেটের উপর দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গবাসী দেখুন যে তারা কাদেরকে নিয়ে এসছিলেন। খাল কেটে কুমির বললে কম, এটা তো খাল কেটে ডাইনোসর নিয়ে এসেছিল। এত খিদে। আরও অনেক অভিনেতা অভিনেত্রী যারা বিভিন্ন পদাধিকারী হয়েছেন, তাদের সকলের জন্য এটা শিক্ষণীয় হওয়া উচিত যে এই কর্মক্ষেত্র, এই ময়দানটা তোমার মেকআপ রুম বানানোর নয়। এটা সামনে যে মানুষগুলো আসছে তোমার থেকে, তাদের যা প্রয়োজন সেটা মেটাতে, যেটা দায়িত্বে তুমি রয়েছো। মানে আমি বুঝতে পারি না যে এদের যেমন বিলাসবহুল ঘর বানানোর, খাট, মেকআপ রুম, এই চাকচিক্যের কি প্রয়োজন আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।